ইকো পার্কের প্রথম পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুরো ইকো পার্কটা ঘুরে। এই পর্বে শেয়ার করছি, এখন দেখো টিকিট কাউন্টারে আছি ইকো পার্কের সপ্তম আশ্চর্য দেখার জন্য। এখানে 30 টাকা করে টিকিট কাটতে হয় সপ্তম আশ্চর্য দেখার জন্য। এবার চলে যাচ্ছি সপ্তম আশ্চর্য দেখতে। প্রবেশ করছি আস্তে আস্তে। প্রবেশ পথে প্রবেশ করতেই তখন সন্ধে হব, তাই আলোর কারুকার্যটাও বেশ দেখার মতো। এবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ভিতরের দিকে প্রবেশ করলাম, দেখতে শুরু করে দিয়েছি। এখানে এসে টিকিটটা দেখাতে হয়, মেন গেটের সামনে টিকিট দেখিয়ে তারপরে ঢুকতে দেয়। এবার ঢুকে পড়লাম। এটা হচ্ছে এখন যে মূর্তিটার কাছে আমরা এলাম সেটা হচ্ছে গিজার গ্রেট স্ফিংস। এটি হলো একটি হেলান দেয়া স্ফিংসের চুনাপাথরের মূর্তি, মানুষের মাথা এবং একটি সিংহের শরীর সহ একটি পৌরাণিক প্রাণী। এটা পশ্চিম থেকে পূর্ব দিকে সরাসরি মুখ করে থাকে। এটি মিশরের গিজার নীল নদের পশ্চিম তীরে গিজা মালভূমিতে দাঁড়িয়ে আছে। স্ফিংসের মুখটি ফারাও খাফরের প্রতিনিধিত্ব করে। স্ফিংসের আসল আকৃতি বেডরক থেকে কাটা হয়েছিল এবং তারপর থেকে চুনাপাথরের ব্লকের স্তর দিয়ে পুনরুদ্ধার করা হয় এবং এটি থাবা থেকে লেজ পর্যন্ত 73 মিটার মানে হচ্ছে 240 ফুট লম্বা, গোড়া থেকে মাথার উপরের অংশ পর্যন্ত 20 মিটার মানে 66 ফুট উঁচু এবং পিছনের হাঁচে 19 মিটার মানে 62 ফুট চওড়া। এই মূর্তিটি স্ফিংস হলো মিশরের প্রাচীনতম পরিচিত স্মারক ভাস্কর্য এবং বিশ্বের সবচেয়ে স্বীকৃত মূর্তিগুলির মধ্যে একটি। প্রত্নতাত্ত্বিকগণ প্রমাণ করেছিলেন এটি খাফরের রাজত্বকালে প্রাচীন মিশরীয়দের দ্বারা তৈরি করা হয়েছিল। আনুমানিক 2558 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2532 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। স্ফিংসের নাক ভেঙে ফেলার ফলে আশেপাশের পরিস্থিতি অনিশ্চিত, কিন্তু ঘনিষ্ঠ পরিদর্শন রড ও ছেনি ব্যবহার করে এটি ইচ্ছাকৃত কাজ করার পরামর্শ দেয়। এটি জনপ্রিয় একটি পৌরাণিক কাহিনীর বিপরীতে, মানে 1798 সালের মিশরীয় অভিযানের সময় নেপোলিয়নের সৈন্যদের কামান ফাঁড়ার দ্বারা এটি ভেঙে যায়নি। প্রকৃতপক্ষে এর অনুপস্থিতি নেপোলিয়নের পূর্ববর্তী চিত্রকর্মে চিত্রিত হয়েছে এবং 15 শতকের ঐতিহাসিক আল মাগজিরির বর্ণনায় এটির উল্লেখ পাওয়া যায়। এর পরবর্তীতে আমরা যেটাই চলে এসেছি সেটি হলো লাল লাল যে সিঁড়ির মতো ধাপ কাটা যেটার মধ্যে প্রবেশ করলাম, সেটি হলো মায়ান সভ্যতার সবথেকে বিখ্যাত মন্দির শহর হলো চিচেন ইৎজা। একে অনেকে চাচেন ইৎজা নামেও চেনে। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে মায়ান সভ্যতার ধ্বংসাবশেষ এবং তাদের জীবনযাত্রার নমুনা, যেমন পোশাক, মধু, কৃতদাসদের নমুনা এবং লবণ, যা 800 থেকে 1200 খ্রিস্টাব্দের পূর্বের সৃষ্টি, এমন নিদর্শন পাওয়া যায়। এর বিভিন্ন স্থাপত্যগুলি কুকুলকান পিরামিড, ট্রাকমুলের মন্দির, হাজার স্তম্ভ বিশিষ্ট সভাগৃহ এবং কয়েদিদের খেলার মাঠ এবং দ্রষ্টব্য স্থানগুলি আজও অসামান্য নির্মাণ শৈলী ও মহান কীর্তির পরিচয় বহন করে চলেছে। এটি সবচেয়ে পুরাতন ধ্বংসাবশেষ মানমন্দির। এবার যে যীশু খ্রিস্টের মূর্তিটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি। খ্রিস্টপূর্ব 220 কিনসি হুয়াং এবং 1368 থেকে 1644 খ্রিস্টাব্দ মিং রাজবংশী এই মহাপ্রাচীরের স্থাপনার ক্ষেত্রে এক অবিস্মরণীয় কৃতিত্ব স্থাপন করেছিলেন। 1931 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত এই মূর্তিটি পৃথিবীর দ্বিতীয় সপ্তাশ্চর্য। 130 ফুট উঁচু এই মূর্তিটি হিটোর দা সিলভা কোস্টা ডিজাইন করেন এবং এটি তৈরিতে $2,50,000,000,000 ব্যয় করা হয়ে থাকে। এর বেশিরভাগ অর্থ ডোনেশনের মাধ্যমে জোগাড় করা হয়েছিল। বিভিন্ন পিরামিড দেখতে দেখতে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পৃথিবীর সেরা বিস্ময় সপ্তম আশ্চর্য যেগুলো প্রাচীনকালে ছিল সেগুলোর নাম প্রথমে বলছি। প্রথমেই আছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বা শূন্যোদ্যান, এটা হচ্ছে প্রথমে। 2 নম্বরে হচ্ছে এফিসাসের আর্তেমিসের মন্দির। 3 নম্বরে আছে মিশরের পিরামিড।
4 নম্বরে আছে রাজা মৌসোলিয়ামের সমাধি। 5 নম্বরে আছে অলিম্পিয়া জিউসের মূর্তি। 6 নম্বরে আছে রোডস দ্বীপের কলসাস মূর্তি এবং 7 নম্বরে আছে আলেকজান্দ্রিয়ার ফ্যারোস আলোকস্তম্ভ। এগুলো হচ্ছে প্রাচীন আশ্চর্য। এবার বলবো বর্তমান যে সপ্তম আশ্চর্য আছে সেগুলোর নাম। প্রথমেই আছে চীনের প্রাচীর, দ্বিতীয়তে আছে মেক্সিকোর চিচেন ইৎজা, 3 নম্বরে আছে জর্ডনের পেট্রোর ধ্বংসস্তূপ, 4 নম্বরে আছে আগ্রার তাজমহল, 5 নম্বরে আছে পেরুর মাচু পিচু, 6 নম্বরে আছে ব্রাজিলের রিও ডি জেনেরোর খ্রিস্ট মূর্তি, 7 নম্বরে আছে রোমের কলোসিয়াম। আমরা ইকো পার্কে এসেই সমস্ত আশ্চর্যগুলো দেখে ফেললাম। বহু দূরে গিয়ে তো দেখার সৌভাগ্য কখনো হবে কি না জানি না, তাই এখানেই দেখে ফেললাম। যে চীনের মহাপ্রাচীরে গিয়েছিলাম, সেই চীনের মহাপ্রাচীরের সম্পর্কে একটু জেনে নাও। চীনে অবস্থিত এই মহাপ্রাচীরটি হলো পৃথিবীর দীর্ঘতম প্রাচীর। চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীরটি নির্মিত হয়েছিল। কিন শি হুয়াং এর সময় এটির নির্মাণ পর্ব সমাপ্ত হয়, মানে আনুমানিক 220 খ্রিস্টপূর্বাব্দ থেকে 206 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। এটির দৈর্ঘ্য হল 21,196 কিলোমিটার। এবার যে সপ্তম আশ্চর্যের মধ্যে আরও একটি হলো জর্ডনে অবস্থিত পেত্রা। এই আশ্চর্যটি পেত্রা জর্ডনের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের প্রাদদেশে অবস্থিত। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি ছিল নাবাতীয় রাজ্যের রাজধানী। এক সময় এই পেত্রা নগরীর মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। 1985 সালে ইউনেস্কো পেত্রাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন। এরপরে যেটা বলবো রোমের কলোসিয়াম। এখন আমরা ধীরে ধীরে রোমের কলোসিয়াম যে আছে সপ্তম আশ্চর্যের মধ্যে সেটিতে প্রবেশ করছি। এত অন্ধকার, ভালো হয়তো তোমরা ছবি বুঝতে পারবে না, কোনো আলো নেই এখানে, তাই জন্য। দ্য রোমান কলোসিয়াম, যেটি ইতালিতে অবস্থিত। ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ ছাদবিহীন মঞ্চ হচ্ছে এই রোমান কলোসিয়ামটি। এটি সাধারণত বিভিন্ন প্রদর্শনী এবং কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছিল বলে ধারণা করা হয়। 70 থেকে 72 খ্রিস্টাব্দে কোনো এক মাসে কোনো এক সময় এটি নির্মাণের কাজ শুরু হয়েছিল। 80 খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে এর কাজ সম্পন্ন হয়। কলোসিয়ামের উচ্চতা হচ্ছে 48 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 188 মিটার এবং চওড়া হচ্ছে 156 মিটার। যে সবুজ রঙের পাহাড়ি এলাকাটা বা দর্শনীয় স্থানটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পেরুর মাচু পিচু। হয়তো আমি ঠিকঠাক জায়গায় দেখাতে পারছি না, কারণ ভিডিওটা তো চলছে, ঠিকঠাক ছবিটা বা ভিডিওটা সঙ্গে সঙ্গে পড়ছে না। সেই সবুজ রঙের যেটা দেখতে পাবে, ওপরে নীল আকাশ, সবুজ পর্বতের মতো, তাতে গাছগাছালিও হালকা বুঝতে পারবে শ্যাওলা রঙের, সেটা হচ্ছে পেরুর মাচু পিচু। মাচু পিচু হচ্ছে পেরুর সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থান। এটি কোস্কো থেকে 70 কিলোমিটার উত্তর পশ্চিমে সমুদ্রপৃষ্ঠ থেকে 2400 মিটার উচ্চতার পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি 1450 সালের দিকে নির্মিত হয়, কিন্তু এর 100 বছর পর ইনকা সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয় তখন এটি পরিত্যক্ত হয়ে পড়ে। কয়েকশো বছর অজ্ঞাত থাকার পর 1911 সালে হিরাম বিংঘম HIRAM নামে এক মার্কিন ঐতিহাসিক এটিকে আবার সমগ্র বিশ্বের নজরে নিয়ে আসেন। তারপর থেকে মাচু পিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এটিকে 1981 সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং ইউনেস্কো 1983 সালে এটিকে তাদের বিশ্ব সাহিত্যব্যাপী বা সাহিত্য স্থানের তালিকার
অন্তর্ভুক্ত করেন। এবার যে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রোমের কলোসিয়াম। দেখো খোলা ছাদবিহীন। রোমের কলোসিয়ামের ফাঁক বরাবরই যে সাদা রঙের বড় প্রাসাদ মতোটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আগ্রার তাজমহল, যেটি ভারতে অবস্থিত। এবার তাজমহল সম্পর্কেই কিছু কথা বলি। সেটা হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি হচ্ছে তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মুমতাজ বেগম নামে পরিচিত ছিলেন, মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মুমতাজ মহল নামে পরিচিত হয়েছিলেন, তার স্মৃতির উদ্দেশ্যেই এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। এখানে যে সমস্ত সপ্তম আশ্চর্যগুলো বা সপ্তাশ্চর্যগুলো শেয়ার করলাম, সমস্ত কিছুই বর্তমানের সপ্তম আশ্চর্য। প্রাচীনের সপ্তম আশ্চর্যের কথা তো আগেই বললাম, কোন কোনগুলো প্রাচীনকালের সপ্তম আশ্চর্য। বর্তমানকালেরগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ইকো পার্কের মধ্যে এসেই সমস্ত কিছু দেখা যাবে। সবার পক্ষে তো ভারতের আগ্রা কিংবা পেরু, ব্রাজিল, রোম, চীন সমস্ত জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না বা হবে না। তাই এইখানে যদি তোমরা আসতে পারো সমস্ত কিছুটা দেখতে পাবে। ভিডিওতে যতটা না দেখতে পাবে, নিজের চোখে দেখা এটা আরও সুন্দর হবে। এটা হচ্ছে রোমের কলোসিয়ামের সুন্দর ছবি, এবং এখানে গ্ল্যাডিয়েটারের লড়াইটা হতো। মাত্র 30 টাকা ব্যয় করলেই তোমরা এত কিছু আশ্চর্য দেখে নিতে পারবে। বহু দেশে যেতে গেলে অনেক খরচও হবে, অল্প খরচে অনেক কিছু তোমরা দেখতে পারবে এবং অনেকটা সময় এখানে কাটাতে পারবে। এখানে যদি একবার আসো কত মজা পাবে। যদি ইকো পার্কে আসো অবশ্যই সপ্তম আশ্চর্য দেখার চেষ্টা করবে, নইলে খুব একটা মজা নেই। এই সপ্তম আশ্চর্যগুলো শুধু ছবি তুলে তোমাদের সঙ্গে নামগুলো শেয়ার করে দিলে হতো, কিন্তু আমি যেহেতু ঘুরেছি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে শেয়ার করছি। তোমরা যতটা পারবে এখান থেকে দেখে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তারপরে নিজের চোখে দেখলে তো আরও ভালো লাগবে। এই যে রোমের কলোসিয়ামের মধ্যে আছি, এখানেই আমরা 1-1.5 ঘন্টার মতো সময় কাটিয়েছি। সেগুলো সমস্ত কিছুই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। যখন এখানে একটা আশ্চর্য দেখতে যাবে, আর একটা আশ্চর্য সঙ্গে সঙ্গে দেখতে পাবে। একটার ঘুলঘুলির মধ্যে দিয়ে আর একটাও দেখা যাচ্ছে। এইখান দিয়ে আমরা একটা কলোসিয়ামের দরজা দিয়ে ঢুকছি আর একটা দিয়ে বেরোচ্ছি। বেশ মজা করেছি। আর এখানটা কিন্তু খুবই অন্ধকার, যার কারণে একজন হারিয়ে গেলে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। যেমন আমাদের অনেকগুলো বন্ধুকে খুঁজে পাচ্ছিলাম না এই সময়, তারপরে অনেক পরে আমরা খুঁজে পাওয়া গেল, আবার একসঙ্গে আমরা পরের আশ্চর্য দেখার জন্য ফিরে এলাম। এইভাবে খুবই মজা হয়েছে। তোমরাও যদি যাও তোমাদেরও অবশ্যই মজা হবে। অবশ্যই সপ্তম আশ্চর্য দেখতে গেলে তোমাদের 4 নম্বর গেটে ঢুকতে হবে। ইকো পার্কের 4 নম্বর গেট থেকেই তোমরা দেখতে পাবে। একদম ভিতরে ঢুকেই টিকিট কাউন্টার পেয়ে যাবে, সেখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়তে পারবে এবং তোমরা এই আশ্চর্যগুলো দেখে নিতে পারবে। আবারও শেষে আরেকবার বলে দিচ্ছি, সপ্তম আশ্চর্যগুলির নাম হলো: 1 নম্বর ভারতের আগ্রার তাজমহল, 2 নম্বর পেরুর মাচু পিচু, 3 নম্বর গ্রেট ওয়াল চায়না বা চীনের প্রাচীর, 4 নম্বর হচ্ছে মেক্সিকোর চাচেন ইৎজা বা চিচেন ইৎজা, 5 নম্বর হচ্ছে রোমান কলোসিয়াম বা ইতালির রোমান কলোসিয়াম, 6 নম্বর হচ্ছে জর্ডনের পেত্রা, এবং 7 নম্বর হচ্ছে ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি বা যিশুর খ্রিস্ট মূর্তি বা যিশু খ্রিস্টের মূর্তি। এখানে এসে যেমন গাছগাছালি দেখা হলো, সপ্তম আশ্চর্যর এখানে এসে অনেক ফোয়ারার মতো দেখা হলো, আলোর কারুকার্য, যেগুলো দেখতেও খুব ভালো লাগছিল। এবং সবাই মিলে এবার খুঁজে পাওয়া গেল সমস্ত বন্ধু বান্ধবীদের। এবার বাহির পথ দিয়ে বাইরের দিকে চলে আসছি। সবগুলোকে একবার এক ঝলক দেখিয়ে নিচ্ছি, তারপরেই এবার বাইরের দিকে চলে যাওয়ার জন্য রওনা হচ্ছি। যেখানে আসল সপ্তম আশ্চর্যগুলো অবস্থিত সেখানে না যাওয়া গেলেও এখানেই সপ্তম আশ্চর্য দেখে, নকল সপ্তম আশ্চর্য দেখে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করা হচ্ছে।
নকল আশ্চর্যগুলো দেখেই এত আনন্দ হচ্ছে, আসলগুলো দেখলে কতই না আনন্দ হবে। আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। এর পরবর্তী আর কোনো পার্ট নেই। এর আগের পার্টে তোমরা অনেক কিছুই দেখতে পেয়েছো। ইকো পার্কে সম্পূর্ণ ঘোরার বিবরণ, আসার বিবরণ সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার বেরিয়ে যাওয়ার পথ দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তোমরা যদি আগের ভিডিওটা দেখতে চাও, ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। এবার আমরা আসার পথেও আবার ঘোরাঘুরি করলাম, মাজা খেলাম, তারপরে হাওয়াই মিঠাই কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম আবারও বাসে করে। কিভাবে গেছি না গেছি, কিভাবে যেতে হবে ডোমজুর থেকে ইকো পার্ক সেটাও বলে দিয়েছি। বিধাননগর থেকে ইকো পার্কে গেলে কিভাবে যাবে সেটাও ভিডিওতে বলে দিয়েছি। এসব জানতে চাইলে গত ভিডিওটা দেখতে হবে। এখন তবে আসি, বাই।